2022-এ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমি যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে জীবন বিজ্ঞান। 2021-এর তো আর বাকি নেই, তো আমি ঠিক করেছি তোমাদের যে সিলেবাসটা আছে ওটা 9 মাসের মধ্যে যাতে শেষ হয়ে যায় সেটারই আমি চেষ্টা করব, ঠিক আছে? এইবার তোমাদের কিন্তু এই এক এক মাসে তোমাদের এক একটা চ্যাপ্টার আমি যেমন বলবো তেমন করে শেষ করতে হবে, এবং এই শেষ করা মানে কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভেতর পর্যন্ত পড়ে শেষ করা। ওই ওপর শুধু ডেফিনিশান সংজ্ঞা মুখস্থ করলাম কি বক্সে দেওয়া থাকা সেই জিনিসগুলো মুখস্থ করলাম, ওরকম নয়। আর মুখস্থ ব্যাপারটাই নয়, বিজ্ঞান তো মুখস্থ করবেও না, আমরা বুঝে পড়বো। তোমাদের আমি যতটা পারি আমার তরফ থেকে চেষ্টা করব বোঝানোর জন্য, ঠিক আছে? তো তোমাদের মোট 5টা ইউনিট রয়েছে। আমি ইউনিট কথাটা ব্যবহার করছি কেন, যে প্রথম যেটাকে তোমরা চ্যাপ্টার বলছো আসলে জীবজগতে সমন্বয় সাধন আর নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধন যাই বলো, কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন ইন লিভিং অর্গানিজমস। তো এই যে চ্যাপ্টারটা, এইটাকে কেন আমি ইউনিট বলতে চাইছি তার কারণ হচ্ছে এর মধ্যে এটা শুনতে একটা, কিন্তু আসলে এর ভিতরে ছোট 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 করে টোটাল 5টা চ্যাপ্টার রয়েছে। তো এবার আমি যদি ওই 1 নম্বর ইউনিটটাকে 5টা চ্যাপ্টার ধরি, আর বাকি যে 5টার মধ্যে 4টে থাকলো তাদেরকে 4টে চ্যাপ্টার ধরি বা ইউনিট ধরি, ওই ইউনিটের প্রত্যেকটা ইউনিটের একটা যেমন বংশগতি একটা ইউনিট, তার একটাই চ্যাপ্টার, ঠিক আছে? জীবদেহের প্রবহমানতা একটা ইউনিট, একটাই চ্যাপ্টার। তাহলে সেই হিসেবে যদি ধরি আমরা, তাহলে সেটা হয় 9টা চ্যাপ্টার। তো 9টা চ্যাপ্টারের জন্য 9 মাস, অনেকটা সময়। আমি 9 মাস এই কারণেই ধরেছি, তার কারণ হচ্ছে অসুখ বিসুখ আছে, আত্মীয় স্বজন বিয়ে বাড়ি আছে, ইত্যাদি ইত্যাদি তো তোমাদের থাকবেই, পুজো আছে, ঈদ আছে, ক্রিসমাস আছে, তো সব কিছু নিয়েই আমি এই কারণে তোমাদের 9 মাস আমি মোট টাইম রেখেছি। কিন্তু এই একটা কথা যে 9 মাসের মধ্যে সিলেবাসটা খুব ভালো করে যদি তুমি করে নাও, তুমি দুর্দান্ত রেজাল্ট করবে, এই ব্যাপারে আমি তোমাদেরকে একদম গ্যারান্টি দিতে পারি। তোমরা শুধু লেখাগুলো পড়ো, আমি যা বোঝাচ্ছি সেটা মন দিয়ে আগে লেখার জন্য করবে না, কারণ ইউটিউবে তো তোমাদের যখন খুশি তোমরা পজ করে করে তোমরা দেখে নিতে পারো, স্ক্রিনশট নিতে পারো, স্ক্রিনশট নিলেও তোমাদের অসুবিধে নেই। ফলে তোমরা লেখার জন্য হুড়োহুড়ি করবে না, তোমরা যেটা করবে মন দিয়ে ভালো করে শান্ত হয়ে শুনবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা এবার শুরু করছি। প্রথম চ্যাপ্টারটার মানে ইউনিটটা কি কি আছে, কি কি চ্যাপ্টার আছে সেগুলো সম্পর্কে আমরা জেনে নেব। চলো, এই হচ্ছে তোমাদের জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ের এই ভাগটা, যেটা আমি তোমাদের মুখে বললাম। তাহলে আমরা এখন জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় পড়বার আগে কিছু কিছু শব্দ আমাদের বারবার আসবে, সেই শব্দগুলো সম্পর্কে আমরা জানব। প্রথম শব্দটা হচ্ছে কি? নিয়ন্ত্রণ। এবার নিয়ন্ত্রণ বলতে আমরা কি নিয়ন্ত্রণ করব? কি নিয়ন্ত্রণ? না, জীবদেহের অঙ্গ প্রত্যঙ্গের নিয়ন্ত্রণ। কি? না, জীবদেহের অঙ্গ প্রত্যঙ্গের নিয়ন্ত্রণ। 2 নম্বর কি? যে কার মাধ্যমে বা কে করে নিয়ন্ত্রণ? তো সাধারণভাবে দেখা যায় মস্তিষ্ক বা ব্রেনের মাধ্যমে আমাদের নিয়ন্ত্রণ হয়। যেমন ধরো আমাদের শরীরেরও আবার আছে, ভেতরেও অঙ্গ প্রত্যঙ্গ আছে, সেটা আমি বলবো। তো এই যে প্রাণীদেহের, যেমন আমি তোমাদের বলছি, এই ধরো আমি এখন কিছু লিখছি, তো এই লিখতে লিখতে আমাকে একটা মশা কামড়ালো, তো আমি কি করব? আমি চটাস করে মশাটা মারবো। তাহলে এই যে আমাকে কে বলল মশাটা মারতে? ব্রেন বলল। তাহলে ব্রেন আমাদের নিয়ন্ত্রণ করলো। এবার উন্নততর যারা প্রাণীদেহ রয়েছে সেখানে মস্তিষ্ক বা স্নায়ুতন্ত্র আছে, তাদের মাধ্যমে
হরমোনের মাধ্যমে, বিভিন্ন জিনিসের মাধ্যমে, আমরা পরে এগুলো এক এক করে আলোচনা করব, তার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। কিন্তু গাছের ক্ষেত্রে কে নিয়ন্ত্রণ করে? গাছের তো আর ব্রেন হয় না, তাই না? তাহলে গাছের ক্ষেত্রে কি নিয়ন্ত্রণ তাহলে হয় না? নিশ্চয়ই না। গাছের ক্ষেত্রে নিয়ন্ত্রণ অবশ্যই হয়। এটা কেউ বলবে না যে গাছের কেউ নিয়ন্ত্রণ করে না, গাছেরও নিয়ন্ত্রণ হয়। তো সেটা যদিও প্রাণীদেহের তুলনায় অত্যন্ত কম হয়, সেই জন্য আমরা সহজে ধরতে পারি না। কেন? প্রাণীদেহের মতো গমন তো নেই উদ্ভিদের, মানে এক জায়গা থেকে এক জায়গায় পুরো বডিটা নিয়ে চলতে তো পারে না সাধারণভাবে। কিছু কিছু গাছ ব্যতিক্রম আছে, কিন্তু সাধারণভাবে উদ্ভিদরা পারে না। মাটিতে এক জায়গায় দাঁড়িয়ে থেকেই তাদের এই নিয়ন্ত্রণগুলো, বিভিন্ন কাজের তাদের নিয়ন্ত্রণ হয় বলে আমরা বাইরে থেকে চট করে বুঝতে পারি না। কারণ তোমাদের একটা উদাহরণ দিয়ে দেখাই। ধরো একটা গাছ, হ্যাঁ, মাটি থেকে বেরিয়েছে। এবার এমন কি কোথাও দেখেছো কখনো? গাছ তো বড় হতে অনেকেই দেখেছো, যে একটা দিকে এই ডালপালা বেরিয়েই যাচ্ছে, এখান দিয়ে বেরিয়েই যাচ্ছে, আবার এখান দিয়ে তারই গায়ে সব পাতা হচ্ছে, ফুল পাতা। এরকম তো হয় না। এরকম যদি হতো, এইগুলোতে কোনো রকম বৃদ্ধি নেই, শুধু এই দিকটাই বাড়ছে। বাড়তে বাড়তে কি হচ্ছে, ও তাহলে একদিন ওজনের ভারে গাছটা উপড়ে পড়ে যাবে। তাহলে গাছটাকে সঠিকভাবে মাটির উপরে দাঁড় করিয়ে রাখার এই যে কন্ট্রোল, সেটা নিশ্চয়ই কেউ করে। তো সেই কন্ট্রোল, তার মানে উদ্ভিদেও কোনো নিয়ন্ত্রণ বা কন্ট্রোল আছে। তাহলে উদ্ভিদের যে এই বৃদ্ধিটা ঘটে একটা নির্দিষ্ট প্যাটার্নে ঘটে। কিরমভাবে? এই ধরো, যখন একটা মাটি থেকে গাছ ওঠে, তার এদিক থেকে একটা শাখা বেরোয়, এদিক থেকে বেরোয়, এদিক থেকে, এইভাবে এগোতে থাকে, তাই না? এরকম করে। তার মানে কি, চার দিক দিয়ে এইভাবে সামঞ্জস্যপূর্ণভাবে বৃদ্ধিটা ঘটে, তার জন্য গাছটা মাটির উপরে দাঁড়িয়ে থাকতে পারে। তাহলে মাটিতে গাছটাকে দাঁড়িয়ে থাকার জন্য তার বৃদ্ধিটাকে একটা সুনির্দিষ্টভাবে তাকে নিয়ন্ত্রণ করতে হয়। তাহলে গাছের ক্ষেত্রেও তাহলে সেই নিয়ন্ত্রণটা ঘটে। এইবার তোমরা বলবে গাছের ক্ষেত্রে নিয়ন্ত্রণ কে করে? মানুষের ক্ষেত্রে বা অন্যান্য প্রাণীদেহের ক্ষেত্রে তো ব্রেন করে। যেমন এই আমি মুছছি, মোছা হয়ে গেল, মোছাটা আমার দরকার কেন না, এখানে বোর্ডটা পরিষ্কার করব। এবার হয়ে গেল, আমি এই ডাস্টারটা আমি দিয়ে সরিয়ে রাখলাম, তাহলে এইটা হচ্ছে আমার নিয়ন্ত্রণ। তো সেই যে নিয়ন্ত্রণটা করে, সে কে করে? সেটা করে আমাদের ব্রেন। এবারে আমরা উদ্ভিদের নিয়ন্ত্রণও দেখব। এবার নিয়ন্ত্রণ ক রকমের হয়, আমরা এবার নিয়ন্ত্রণ নিয়ে পড়ব। নিয়ন্ত্রণ ক রকমের হয় না, দু রকমের, বাহ্যিক আর আভ্যন্তরীণ। বাহ্যিক মানে কি? বাইরে। তাহলে বাইরের কোনো প্রভাবে, উদ্দীপনার প্রভাবে যদি নিয়ন্ত্রণ করতে হয়, তখন তাকে বলবো বাহ্যিক নিয়ন্ত্রণ। আর ভেতরে যে, শরীরের ভেতরে, দেহের ভেতরে যে সমস্ত নিয়ন্ত্রণ করতে হয়, সেটাকে বলবো আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ। যেরকম ধরো, এই একটু আগে বললাম যে আমি কথা বলতে বলতে চুপ করে গেলাম, আর কেউ একজন নাচছে, নাচতে নাচতে হঠাৎ থেমে গেল। তাহলে কি হলো? এই যে নাচছিল, এই যে এটা বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি, তাহলে এটাকে নিয়ন্ত্রণ করলো কিভাবে না, থেমে গিয়ে। আর কথা বলতে বলতে কিভাবে করলো না, চুপ করে গিয়ে। তাহলে এইটা যে বাইরে থেকে আমি নিজেকে নিয়ন্ত্রণ করলাম, এটা হলো বাহ্যিক নিয়ন্ত্রণ। যেমন উদ্ভিদের ধরো, এটা ধরো মটর গাছ। মটর গাছে তোমরা জানো আকর্ষ বলে একটা জিনিস হয়, পেঁচিয়ে পেঁচিয়ে লম্বা লম্বা হয়ে একটা লাঠি বা কোনো কিছু স্পর্শ পেলে, কাঠি বা লাঠি পেলে সেটাকে জড়িয়ে জড়িয়ে ও লম্বা হতে থাকে। তাহলে তার মানে কি, এর বৃদ্ধি ঘটে। তাহলে এই বৃদ্ধির জন্য এর বাহ্যিক যেটা হলো, বাহ্যিক কি কারণ, সেটা হলো লাঠি। এই যে কারণগুলো, লাঠি মানে আসলে কি, স্পর্শ। তাহলে এখানে স্পর্শ কারণে এটা হচ্ছে, এর পরিবর্তনটা ঘটছে। তাহলে নিয়ন্ত্রণ করছে কে এর বৃদ্ধিটাকে? না উদ্ভিদের, এই মটর গাছের, সেটা হচ্ছে স্পর্শ। তাহলে এইটা হচ্ছে ওর বাহ্যিক নিয়ন্ত্রণ। এবার অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ কিরকম হয়? ধরো
এই যে বৃদ্ধিটা ঘটছে, এটা বাইরে থেকে আকর্ষণটা বাড়ছে, বেড়ে বেড়ে গাছটা আস্তে আস্তে আবার লম্বা হচ্ছে, এটা বাহ্যিক নিয়ন্ত্রণ। কিন্তু অভ্যন্তরীণ কি, আসলে ভেতরেও আর একটা জিনিস হচ্ছে, এদের এক রকমের হরমোন বলে একটা রাসায়নিক দ্রব্য আছে, সেই হরমোনটার নাম হচ্ছে অক্সিন হরমোন। এই অক্সিনের প্রভাবে এ কিন্তু এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে উঠছে। তাহলে এইটা হচ্ছে বৃদ্ধি হচ্ছে। তাহলে আভ্যন্তরীণ এবং বাহ্যিক দুটো প্রভাবে উদ্ভিদের বৃদ্ধি ঘটছে। আবার মানুষের ক্ষেত্রে ধরো, আমরা চাই না চাই আমার হৃৎপিণ্ড সবসময় কিন্তু স্পন্দন করছে, বিট করছে। কতবার? 1 মিনিটে সাধারণভাবে 72 বার। এই যে স্পন্দন করছে, অথবা ধরো তুমি শ্বাস নিচ্ছ, একবার প্রশ্বাস নিচ্ছ, একবার নিঃশ্বাস ছাড়ছো, অর্থাৎ শ্বাসকার্য করছো। এই শ্বাসকার্যটাও কিন্তু ভেতর থেকে ফুসফুসের মাধ্যমে হয়। তাহলে ওটাকে নিয়ন্ত্রণ কি ভেতরে, আমাদের শরীরের ভিতরে, তাই এটা আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ। তাহলে বোঝা গেল যে নিয়ন্ত্রণ হচ্ছে দুরকম। একটা হচ্ছে বাহ্যিক, অর্থাৎ বাইরের কোনো কিছুর প্রভাবে যখন নিয়ন্ত্রণ করতে হয় পরিবেশের সঙ্গে, সেটা হলো বাহ্যিক নিয়ন্ত্রণ। আর যখন ভেতরে, শরীরের ভেতরে কোনো কিছু কারণের জন্য নিয়ন্ত্রণ হয়, সেটা হলো আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ। আমি তোমাদের এগুলো সমস্ত সংজ্ঞা আলাদা করে লিখে দেবো, এখন শুধু বোঝো। এবার আসি সমন্বয়। ইংরেজিতে বলবো কোঅর্ডিনেশন। এই সমন্বয়কে কি করে, কীরকম? এই ধরো আমি যে যে পেনে লিখছি, তার মানে আমি লিখছি, আমার হাত কাজ করছে, বোর্ডের মধ্যে লিখছি তো হাত কাজ করছে। এই যে আমি চিন্তা করে লিখছি, কি লিখছি, তাতে আমার ব্রেন আমাকে সাহায্য করছে, তাহলে ব্রেন করছে। আর আমি না দেখতে পেলে তো আমি লিখতে পারবো না এই কথাটা, শব্দটা। তাহলে আমার চোখ, আমার মস্তিষ্ক, আমার হাত, আমার মুখ, সব কিছু একসঙ্গে করে তবেই হচ্ছে লেখাটাই, সমন্বয় কথাটা লিখতে পারলাম। তার মানে সমন্বয় মানে কি, যখন অনেক কিছুর সঙ্গে পরস্পর একে অপরকে সাহায্য করে একটা কাজ সমাধান হয়, কাজটা কমপ্লিট হয় বা শেষ করতে পারি বা সমাধান করতে পারি, তাকে বলবো আমরা সমন্বয়। বোঝা গেল? এরপরে কি আসবো? এরপরে আসবো উদ্দীপক। এই উদ্দীপকের ইংরেজিটা কি না, স্টিমিউলাস। এবার উদ্দীপক কাকে বলবো না, পরিবেশের যে পরিবর্তনগুলো জীবদেহ শনাক্ত করতে পারে, পরিবেশের যেসব পরিবর্তন জীবদেহ শনাক্ত করতে পারে এবং সেই অনুযায়ী সাড়া প্রদান করতে পারে। শুধু বাইরে থাকলেই হলো না, সেটা অনুযায়ী তাকে সাড়া প্রদান করতে হবে, তবেই বলবো সেটাকে আমরা উদ্দীপক। তাহলে পরিবেশের যে পরিবর্তনগুলি জীবদেহ শনাক্ত করে সাড়া প্রদান করে, তাকে আমরা বলবো উদ্দীপক। এই উদ্দীপকও আবার আভ্যন্তরীণ আর বাহ্যিক হয়। যেমন ধরো নিয়ন্ত্রণ তো করতেই হয় আসলে উদ্দীপনাকেই, বাহ্যিক, আর একটা বলবো আভ্যন্তরীণ। বানানগুলো কিন্তু একটু ঠিক করে লিখবে, হ্যাঁ। চলো তাহলে বাহ্যিক উদ্দীপক কাকে বলবো আমরা? বাহ্যিক উদ্দীপক তাকেই বলবো যে যেগুলো বাইরে, আমরা যে সমস্ত বাইরের কারণের জন্য জীবদেহ সাড়া প্রদান করে, বাইরের কারণের পরিবর্তনের জন্য। যেমন ধরো জল, তাপ, চাপ, স্পর্শ, আলো ইত্যাদি। ধরো উদ্ভিদের ক্ষেত্রে তুমি ধরো, আমরা প্রথমে উদ্ভিদ পড়ব, তো উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়, একটা উদ্ভিদ ধরো তুমি গাছ থেকে কাছে এনে, বাহ্যিক উদ্দীপকের উদাহরণ আমি দিই।
ধরো প্রাণীদের ক্ষেত্রে তুমি দেখো, যে কোনো প্রাণীকে বলো, নিজেও বলো, তুমিও তো প্রাণী, তা আমরা যদি কোনো একটা গরম জিনিসে হাত দিই, ছ্যাঁকা লাগে তো সঙ্গে সঙ্গে আমরা হাতটা সরিয়ে নিই। তাহলে আমাদের এই যে গরম জিনিসে হাত দিলাম, এখানে তাপটা আমাদের উদ্দীপনা, এই তাপটা লাগলো বলেই কিনা আমরা হাতটা সরিয়ে নিলাম। আবার গাছেদের ক্ষেত্রেও দেখো, তুমি একটা গাছ, ধরো তুমি একটা গাছ টবে বসিয়েছ, দিয়ে ঘরের মধ্যে রেখে দিয়েছো, ঠিক আছে? 1 নম্বর, এখানে একটা জানলা আছে। এবার কি হবে, গাছটা দেখবে আস্তে আস্তে এইখান থেকে, ধর টবটা আবার এখানে রাখছি, এই 2 নম্বর, এই গাছটা তখন আস্তে আস্তে দিন যত যাবে দেখবে বাড়তে 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 এই জানলার দিকে বেঁকে গেছে, খানিকটা লম্বা হয়ে বেঁকে গেছে। তাহলে এখানে ওর এটা কি হলো, আলো, উদ্দীপনা। আলোটাও আমরা হচ্ছে বাইরে, আর এই যে তাপটা বললাম এটাও বাইরে আমরা শনাক্ত করতে পারছি। তাহলে এগুলো হলো বাহ্যিক উদ্দীপনা। এবার আমরা আভ্যন্তরীণ উদ্দীপনা কীরকম, এই যে তোমাদের একটু আগে বললাম যে গাছের যে বৃদ্ধি হয়, হরমোন, অক্সিন হরমোন লাগে গাছের, কিছু কিছু ক্ষেত্রে পরে দেখবে তোমরা গমনও হয়, চলন গমন, এগুলো সমস্ত ভেতরে, গাছের শরীরের ভেতরে কিছু নির্দিষ্ট রাসায়নিক দ্রব্যের জন্য, পরিবর্তনের জন্য ওদেরও বৃদ্ধিজ পরিবর্তন ঘটে, তাই সেগুলো হচ্ছে আভ্যন্তরীণ হরমোন। মানুষের ক্ষেত্রেও এই আভ্যন্তরীণ পরিবর্তন ঘটে। যেমন ধরো ওই একই কথা, ওই হরমোন, তারপর আমরা যে হজম করছি খাবারটা, তার জন্য নানা রকম উৎসেচক, তোমরা খুব সম্ভব 9ম শ্রেণীতেই পড়েছো। তো সেই উৎসেচকের সাহায্যে আমাদের শরীরে কিভাবে বিপাকক্রিয়া হয়, সেইগুলো সমস্ত হচ্ছে আভ্যন্তরীণ কারণ, পরিবর্তন, ঠিক আছে? তাহলে এইটা আমাদের এখন হয়ে গেল। এরপরে তাহলে কি কি আমাদের হলো, নিয়ন্ত্রণ, সমন্বয় আর উদ্দীপনা। এরপরেরটা কি করব আমরা, এরপরেরটা পড়ব সংবেদনশীলতা। তাহলে এবারে আমাদের থাকলো কি, সংবেদনশীলতা, বা ইংরেজিতে বলে সেন্সিটিভিটি। এবার কাকে বলবো সংবেদনশীলতা, না কোনো নির্দিষ্ট বাহ্যিক বা আভ্যন্তরীণ পরিবর্তনের প্রভাব। তার মানেটা কি, কোনো নির্দিষ্ট বাহ্যিক, বাইরের, মানে যেমন তাপ বা চাপ বা আলো, এটা হচ্ছে নির্দিষ্ট করে বাইরের পরিবর্তন। এই পরিবর্তনটাকে কি বলতে পারি আমরা, উদ্দীপকও বলতে পারি। তাহলে নির্দিষ্ট বাইরের বা ভেতরের উদ্দীপক বা পরিবর্তনের প্রভাবে জীবজগৎ যে সাড়া দেয়, জীবেরা যে সাড়া দেয়, সেই সাড়া দেবার ক্ষমতাটাকেই বলা হয় সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি। হলো? তাহলে কি বলবো, কোনো নির্দিষ্ট বাহ্যিক বা আভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে জীবের সাড়া প্রদানের ক্ষমতাটাকে বলা হয় সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি। আজকে এই পর্যন্ত। এরপরে একেবারে আমরা চলে যাব উদ্ভিদের চলন গমন এবং বৃদ্ধির কারণে তাদের নিয়ন্ত্রণ, সমন্বয়, ওই চ্যাপ্টারটায়। হ্যাঁ, এই চ্যাপ্টারের শেষে একটা কথা, যে আমি চেষ্টা করছি তোমাদের জন্য, তোমরা শুধু আমাকে একটুখানি সাহায্য করো, এই ভিডিওটা লাইক, সাবস্ক্রাইব করে, আর তোমাদের বন্ধুদের জন্য একটু শেয়ার করে দিও, যাতে তারা উপকার পায়। বিদ্যা বিলিয়ে দিলে কিছু ক্ষতি হয় না, তোমরা দেখবে তোমাদেরই ভালো, তোমাদের বারবার দেখাও হয়ে যায়, তাই না? প্লিজ একটু শেয়ার করে দিও। আর তোমরা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কোথায় কি অসুবিধে হলো, বা আর কি কি তোমরা আমার কাছে কিভাবে চাও, সেটা আমাকে প্লিজ কমেন্ট করো। আমি কিন্তু আশা করব তোমরা কমেন্ট করবে। আর প্রত্যেকে যতটুকু পড়ালাম, সেই পড়াটুকু বারবার একটু ভালো করে মন দিয়ে শুনো, আর নিজের খাতায় শুনতে শুনতে যেগুলো তোমার মনে হবে সেটা তোমরা লিখে রেখে দিও, তাহলে পড়তেও সুবিধা হবে। কি কি পড়েছো ঠিক এরকমভাবে ছক হিসেবে তোমরা পড়ে নেবে, তারপরে আমি পরের দিন যখন পড়াবো, পড়াটা বুঝতে খুব সুবিধে হবে। ঠিক আছে, আসি তাহলে। গুড নাইট বন্ধুরা।